প্রিয় দর্শক, স্বাগত আপনাদেরকে আমার আলোচনায়। সেটা হচ্ছে বাংলাদেশের আগামী দিনে বাণিজ্য রফতানির জায়গাটা কীরকম হওয়া উচিত। আমরা এই মুহূর্তে অর্থনৈতিক যে ভিত্তিতে আছি সেটা খুব সবল এরকম বলার সুযোগ সম্ভবত কম আছে। পকেটে যদি টাকা না থাকে তাহলে ঠিক ভালোভাবে জীবনযাপন কোনোভাবে করা সম্ভব হয় না, সকলে জানি। আমাদের দেশে এখন প্রবল রাজনৈতিক ডামাডোল। তো রাজনৈতিক ডামাডোল, কে কাকে ধাক্কা মেরে এই ক্ষমতার চেয়ারে গিয়ে বসবে, সেই প্রতিযোগিতা তীব্র। এবং এই তীব্র রাজনৈতিক যে অস্থিরতা রাস্তায়, সেটার পথ ধরে দেখা যাচ্ছে যে অর্থনীতির চাকাটাকে সচল রাখতে কী কী কৌশল নেওয়া দরকার, সেইখানে সম্ভবত মনোযোগের অভাব। এই যদি মনোযোগের অভাব হয় তাহলে কিন্তু আগামী দিনগুলো খুব সুখকর হয়ে উঠবে এমন ভাবার কারণ নেই, বরঞ্চ বিরাট একটা প্রশ্নবোধক চিহ্ন হিসেবে দেখা দেবে। আমরা পয়সাটা আয় করি কিভাবে, সেটা হচ্ছে আমাদের নিজস্ব, ধরুন কৃষিজ উৎপাদন আছে, নিজস্ব উৎপাদন আছে, নিজস্ব মানুষেরা, দেশের মানুষেরা যে উৎপাদিত পণ্য, সেগুলো অভ্যন্তরীণ একটি বাণিজ্য ব্যবস্থা আছে। কিন্তু একটা বড় আয় হয় বহির্দেশের রফতানি করে, বিভিন্ন দেশে রফতানি করে। এখন এই রফতানির জায়গাটা আমাদের কতটা উজ্জ্বল আছে অথবা সংকুচিত হয়ে যাচ্ছে, কিংবা সংকুচিত হচ্ছে এই প্রক্রিয়ায় কিনা যেখানে আমরা শুল্ক ব্যবস্থার তীব্র প্রতিযোগিতার মুখে পড়ছি, চাপের মুখে পড়ছি। দেখা যাচ্ছে যে এই ইন্টারিম সরকার যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক চাপের ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য যে প্রক্রিয়াগুলো গ্রহণ করেছে, সুদূর প্রসারী হিসেবে সেই প্রক্রিয়াগুলো কতটুকুন বাংলাদেশের জন্য ভায়াবল, এটা একটা প্রশ্ন কিন্তু থেকে যাবে। এজন্য থেকে যাবে যে অন্য যে দেশগুলো, ধরুন ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের যে ট্রেড আছে, আমরা এখান থেকে $22 বিলিয়ন প্লাস রফতানি করে থাকি। ইউরোপিয়ান ইউনিয়নের যে সুবিশাল মার্কেটটা আছে, তাদের জনসংখ্যা 45 কোটির মতন, সব কিছু এই দেশগুলো মিলিয়ে সেই জনসংখ্যার সাথে আমরা যে বাণিজ্য করছি সেটা একটা উন্নত মানের বাণিজ্য, কেননা ওই সব দেশের সকল মানুষেরা উন্নত জীবনযাপন করে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যদি দেখে যে আমরা তাদেরখানে মানে বাণিজ্য করতে গিয়ে ওদের ওখান থেকে আমরা ইম্পোর্ট করছি না সঠিকভাবে, শুধু আমরা পাঠাবো আর ওরা পাঠাতে পারবে না, ওরা বাণিজ্য করতে পারবে না, তাহলে সবসময় ওদেরকে সুখী রাখার কোনো কারণ নাই। এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে শক্তিশালী সদস্য রাষ্ট্রগুলি আছে, জার্মানি আছে, ফ্রান্স আছে, এরা নানাভাবে নানা নীতিতে বাংলাদেশকে চাপ দিতেই পারে। সেই চাপটা হচ্ছে বাংলাদেশ যে শুল্ক সুবিধা পায়, সেই শুল্ক সুবিধাটা ক্রমান্বয়ে কমেও যেতে পারে। এমনিতেই বাংলাদেশের যে অবস্থান, সেই সূত্রে 2029 সাল নভেম্বর পর্যন্ত আমরা শুল্ক সুবিধা পাবো ইউরোপিয়ান ইউনিয়নে। কিন্তু তারপরে পরিস্থিতিটা কি হবে, সেই জায়গাটায় আমরা কিভাবে নেগোশিয়েট করছি কিংবা করছি না, এটা ভীষণভাবে জরুরি বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি একবার ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলো বোধ করতে শুরু করে যে তাদের রফতানি করা পণ্য বাংলাদেশের সরকারের কাছে অতটা বিবেচ্য নয়, যেইখানে আনুপাতিক বিশ্লেষণে অন্য শক্তিশালী কোনো রাষ্ট্র বেশি অগ্রাধিকার পাচ্ছে এবং এই অগ্রাধিকারটা একতরফাভাবে পাচ্ছে, এটা খুবই মাথায় রাখার বিষয়। বাংলাদেশের বাণিজ্য যদি বিস্তার ঘটাতে হয়, এক্সপোর্ট করতে হয়, সুতরাং কোন পণ্যটা কোন দেশে কিভাবে কতটা গুরুত্বপূর্ণ সেইটা বোঝানোর জন্য আমাদের দেশের যারা ব্যবসায়ী আছে তাদের কাছে দিক নির্দেশনা তুলে ধরতে পারে কারা, সরকারি ব্যবস্থাপনা। সরকার যে লাইন মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি অফ ট্রেড আছে, এবং
মিনিস্টার অফ ট্রেডের সাথে অর্থনীতি নিয়ে বিচার বিশ্লেষণ করে, বাণিজ্য নিয়ে বিচার বিশ্লেষণ করে, এমন ইনস্টিটিউশনগুলোর সঙ্গে একটা কম্প্যাক্ট ম্যানারে যে গবেষণা, সেইটা আবার ফরেন মিনিস্ট্রির মধ্য দিয়ে সঠিকভাবে সঠিক দেশের সঙ্গে পৌঁছানো এবং নেগোশিয়েট করা, এই হচ্ছে আসলে ছোট করে প্রক্রিয়া। কিন্তু এইখানে আমাদের দেখা যায় যে দুর্বলতা থাকে সিরিয়াস এনগেজমেন্টের। আমরা একটা কাজ যখন শুরু করি, কাজটা ওখানে এমনভাবে দিই, একটু কাজটা এগিয়ে দিয়ে মনে করি কি আচ্ছা আবার দেখা যাবে, একটা রিল্যাক্সেশন কাজ করে। আমি তো ধরুন ইউরোপিয়ান ইউনিয়নের যে খুব প্রভাবশালী রাষ্ট্র জার্মানিদের সঙ্গে 17 বছর তাদের পলিটিক্যাল ডেস্কে ছিলাম, ফলে ওদের মানসিক জায়গাটা আমার যথেষ্ট বোঝা এবং ওভারঅল ইউরোপিয়ান ইউনিয়নের মানসিক জায়গাটা আমি বেশ বুঝি। সেটা হচ্ছে যে তারা হাসছে, সব ঠিক আছে, কিন্তু বাংলাদেশ কিভাবে তাদেরকে প্রায়োরিটি দেয় সেটা তারা সবসময় লক্ষ্য করে। বাংলাদেশের দিক থেকে বরঞ্চ এই জিনিসটাকে মনে করে কি আচ্ছা ওদের সঙ্গে তো আমাদের ভালো সম্পর্ক, ওরা আমাদেরকে ট্রেড ফ্যাসিলিটিস দিচ্ছে এবং এই জন্য অনন্তকাল দিতে থাকবে, এরকম কিন্তু গল্পটা নয়। আমাদের আসলে খুব খুব গুরুত্ব একই সঙ্গে দরকার যে ডাইভার্সিফিকেশন। আমাদের এই মুহূর্তে একটা রাজনৈতিক ভীষণভাবে প্রবণতা চালু হয়েছে যে পাকিস্তান কেন্দ্রিক চিন্তা। আরে বাবা, পাকিস্তানের যে অর্থনীতির গ্রোথটা তো দেখতে হবে। এই যে IMF এর হিসাব অনুযায়ী এইটা 2025 সালে হচ্ছে অনলি 2.7 তাদের জিডিপি গ্রোথ। তো একটা দুর্বল অর্থনৈতিক রাষ্ট্র, যেই দুর্বল অর্থনৈতিক রাষ্ট্রটার সাথে আপনি এবং অনেকটা দূরে না, তো তাদের সঙ্গে অর্থনৈতিক যে ট্রেড বাণিজ্য ব্যবস্থা কতটা শক্তিশালীভাবে গড়ে তুলতে পারবেন, বরঞ্চ অনেক বেশি ফোকাসড হওয়া উচিত যে আশপাশের দেশগুলোতে। এখানে এখন মনে হবে যে ভারতকে তো আমরা এখন শত্রু রাষ্ট্র বানিয়েই ফেলেছি একরকম, অথচ দেখুন ভারতের পপুলেশন হচ্ছে প্রায় 150 কোটি। এই যে বিশাল মার্কেটটা, এই মার্কেটটাকে আমাদের এক্সপ্লোর করাটা খুব জরুরি। এবং ওভারঅল যদি আমি বলি বিমস্টেক পপুলেশন, আমি যেহেতু বিমস্টেকের সেক্রেটারিয়েটে উপদেষ্টা হিসেবে কাজ করেছি, আমার সময়টায় আমি দেখেছি যে সেই যে বিমস্টেক মার্কেট এক্সপ্যানশন, বিমস্টেক পপুলেশনের জন্য, বিমস্টেক পপুলেশন কত 180 কোটি। তো 180 কোটির ভিতরে এই অলমোস্ট 150 কোটি হচ্ছে ভারতের। আর এখানে কারা আছে? বাংলাদেশ আছে, ভারত আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড। তো বিমস্টেক পপুলেশনের এই বিমস্টেক জিওগ্রাফির যে ইন্টারনাল ট্রেড এক্সারসাইজ যদি সঠিকভাবে আমরা করতে পারি, তাহলে আমাদের দেশগুলোর পারস্পরিক বাণিজ্য নির্ভরতা ইউরোপ আমেরিকা কেন্দ্রিক অনেক কমে যাবে। এইটা ভাববার গভীর করে, এবং বিমস্টেক যেন অনেক সক্রিয় হয়, সেজন্য বাংলাদেশ মায়ানমারের সাথে যে স্ট্রেসটা তৈরি হয়েছে রোহিঙ্গা রিফিউজি, তাদের এই জায়গাটাকে সমাধান করা দরকার। বাংলাদেশ ভারতের মধ্যে যে স্ট্রেস তৈরি হয়েছে সেটা সমাধান করা দরকার। ডিপ্লোম্যাসির জায়গাটাকে এমনভাবে নেওয়া দরকার যেন পরস্পর ট্রেড অ্যাডভান্টেজগুলো সঠিকভাবে তৈরি করা হয়। এট দি সেম টাইম এই সাম্প্রতিক সময় জানুয়ারি মাসে জাপানের সঙ্গে ইকোনমিক ফ্রি পার্টনারশিপ একটা এগ্রিমেন্ট হয়েছে, অর্থাৎ আমরা ফ্রি ট্রেড ফ্যাসিলিটিস জাপানে পাবো। 7,200 সামথিং কমোডিটি বাংলাদেশ থেকে শুল্কমুক্ত সুবিধা জাপানে পাবে। জাপানের সঙ্গে যে এগ্রিমেন্টটা হয়েছে এটা অবশ্যই ইতিবাচক, কিন্তু এই নিয়ে শুধু ওই হই হই করলে হবে না যে আমরা একটা বিরাট সফলতা অর্জন করেছি। জাপানের মার্কেট ভীষণ সেন্সিটিভ মার্কেট। আমি নিজেও জাপানিজ দূতাবাসে ছিলাম, পলিটিক্যাল ডেস্কে ছিলাম, 7 বছর ছিলাম। জাপানের সেন্সিটিভিটি একটা ছোট্ট উদাহরণ দিই। বাংলাদেশে আমার যে জেলা দিনাজপুর, ওইখানে একটা প্ল্যান ছিল জাপানি মেয়েরা যে সিল্কের পোশাক পরে, সেইটার যে পোশাকটা যে কিমোনো, ওই সিল্কটা ভীষণ দামি এবং খুবই সূক্ষ্মভাবে বিনুনি করতে হয়। তো সেই যে সিল্কটা মানে কাপড়টা যে উৎপাদিত হলো সেটার কোয়ালিটি ঠিক আছে কিনা আপনারা বিশ্বাস করুন, এই এত বিশাল এক ম্যাগনিফায়ার বসানো আর ফ্যাব্রিকটা চলে যাচ্ছে, ওইটা দিয়ে এত সূক্ষ্ম বিনুনির সিল্ক, সেটাকে চটের মতন দেখতে লাগছে। একটা ঘর যদি উইভিংয়ে একটু সমস্যা, সেটাকে তাৎক্ষণিকভাবে তারা বাদ দিয়ে দেয়। তো জাপানিজ
মার্কেট সেন্সিটিভ এই জন্যই। সুতরাং আপনাকে একদিকে যেমন কোয়ালিটি মেনটেন করতে হবে এবং কোন প্রোডাক্টটা সবসময় সচল জাপান এই দেশটাতে, সেইটা গবেষণা খুব জরুরি। সুতরাং ওভারঅল জায়গাটা হচ্ছে এই যে আগামী সরকার তাদেরকে ট্রেড পলিসিতে অনেক নজর দিতে হবে এবং ট্রেড পলিসিটার সাথে তো ফরেন পলিসির একটা গভীর সম্পর্ক। আলটিমেটলি তো এটা মানে ট্রেড পরিকল্পনাটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকেই বহির দেশগুলোর সঙ্গে যেতে হবে। কিন্তু কী ধরনের বাণিজ্য হবে, কী ধরনের রফতানি হবে প্রোডাক্ট, আবার আমরা যেই দেশে রফতানি করব, ধরা যাক জার্মানিতে যে রফতানি করছি তাদের কাছ থেকে আমরা কি আমদানি করব, এই গবেষণাটা আমি বলতে চাইছি যে সবসময় একটা নিয়মিত ধারার গবেষণা যেমন দরকার, তেমন দরকার নীতি নির্ধারণী পর্যায় থেকে ওই সব দেশগুলোর সাথে সার্বক্ষণিক একটা যোগাযোগ রাখা। আমি একবার সুযোগ সুবিধা পেলাম আর ফেলে রাখবো, ভাবতেই থাকবো যে এটা তো আমাদের দিয়ে দিয়েছে, পুরোপুরি সত্যতাই যেন অনন্তকাল চলবে, এরকম ভাবাটা যাবে না। দুই, প্রতিযোগিতার সময় এই যখন পৃথিবীতে তীব্র বাণিজ্য প্রতিযোগিতা আছে, যুদ্ধের হুমকি আছে, সেই পরিস্থিতিতে আমরা জানি না আগামী সময়টায় বিশ্বে যুদ্ধে কোন দেশ কোথায় কোন দিকে মোড় নেবে, আর অমন ধরনের একটা পরিস্থিতিতে বাণিজ্য ব্যবস্থাপনা কতটা নাজুক হয়ে উঠবে কিংবা কী ধরনের হুমকিতে পড়বে, আমাদের মতন এই দেশ বাংলাদেশের জন্যে এই গবেষণা নিরন্তর করা দরকার এবং আমাদের যে দূতাবাসগুলো আছে তাদের যে নির্ধারিত সেল সার্বক্ষণিক সেই কর্মকর্তাদেরকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। এই জন্য দরকার নেতৃত্বের মনিটরিং। পলিসি ফ্রেমিং করার পর এক্সিকিউশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি এই সব কিছু আমরা না করতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক যে শক্তি, গ্রোথ রেট যেটাকে আমরা বলি, সেইটা কতটা সুশৃঙ্খলভাবে সুগঠিতভাবে এগিয়ে যাবে, একটা বড় প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে যাব আমরা। ধন্যবাদ আপনাদেরকে আমার কথা শুনবার জন্যে। আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারের সাথে আছেন, কৃতজ্ঞতা।